দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ ভিউজ 24 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। হাজারীবাগের ট্যানারি এবং তার কারণে পরিবেশের দূষণ বেশ পুরনো সমস্যা এবং তা নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছে। সবশেষ এই বিষয়টি আলোচনা এসেছিল যখন হাইকোর্ট বিভাগ তাদেরকে প্রতিদিন 50,000 টাকা করে জরিমানা দিতে বলেন। আজকে উচ্চ আদালত থেকে নির্দেশ এসেছে যে সব ট্যানারি বন্ধ করে দিতে হবে এবং একই সাথে বিদ্যুৎ, পানি এবং গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরকে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির একটি সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশটি দেন। আজ আদালতে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সাভারে ট্যানারি স্থাপনের জন্য সব প্রক্রিয়া শেষ করা হয়েছে, সেখানে যেতে কোনো বাধা নেই। এরপরই আদালত এই নির্দেশ দেন। এর আগে গেল বছর 16 জুন হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত পরিবেশের ক্ষতি হিসেবে কারখানার মালিকদের প্রতিদিন 50,000 টাকা জরিমানা নির্দেশ দেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ তা 10,000 টাকা করেন। কিন্তু ট্যানারি মালিকরা তাদের কারখানা না সরানোয় প্রতিদিন বকেয়া 30,85,00,000 টাকা 2 সপ্তাহের মধ্যে সরকারের কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন এ বিষয়ে আলোচনা করার জন্য। পরিচয় করে দিচ্ছি সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে, তিনি প্রধান নির্বাহী বেলা, যোগ দিয়েছেন সেন্ট্রাল রোড থেকে। আর আছেন জনাব মিজানুর রহমান, তিনি ট্রেজারার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, হাজারীবাগ থেকে যোগ দিয়েছেন তিনি। আপনাদের দুজনকেই স্বাগত। শুরুতেই রিজওয়ানা হাসান, আপনার কাছে আসতে চাই, এই মামলার প্রেক্ষাপট যদি বলতেন যে আপনারা কবে এই মামলা করলেন এবং আজকের যে রায় হলো তার গুরুত্ব কতখানি। স্বাভাবিকভাবে এরপরে আপিল বিভাগের বিষয়টি রয়েই গেছে, কিন্তু আপিল বিভাগ থেকেও আপনারা এক ধরনের ইতিবাচক সাড়া পেয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতিটা কি এখন? ধন্যবাদ। মামলাটি আসলে শুরু হয়েছিল 1994 সালে, যখন তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী 903টি প্রতিষ্ঠানের একটি তালিকা করেছিল যারা দূষণকারী। আমরা 1994 মামলা করি যে এই দূষণকারী শিল্প প্রতিষ্ঠানগুলো দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ না করে চালু থাকতে পারবে না। 2001 সালে আদালত রায় দেয় যে যত দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আছে সকলকে ইটিপি স্থাপন করে তারপরেই কার্যক্রম পরিচালনা করতে হবে। এই রায়ের যখন কোনো বাস্তবায়ন হয় না, তখন আমরা 2009 সালে আরেকটি আবেদন করি, যে আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দেন যে সকল দূষণকারী শিল্প প্রতিষ্ঠানকে ইটিপি লাগাতে হবে। আর সাভারে হাজারীবাগের যে ট্যানারিগুলো আছে, এই ট্যানারিগুলোকে 28 ফেব্রুয়ারি 2010-এর মধ্যে হয় ইটিপি লাগিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে, নতুবা বন্ধ করে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনের 4 ক এবং 7 ধারার প্রয়োগ করতে হবে। যখন 28 ফেব্রুয়ারি 2010-এর এই সময়সীমা আসে, তখন সরকারের পক্ষ থেকে, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষত কয়েকটি আবেদন করা হয় আদালতে, এই বলে যে তারা সাভার থেকে এই ট্যানারি শিল্পগুলোকে সরিয়ে নিয়ে যাবে, হাজারীবাগ থেকে সরিয়ে নিয়ে যাবে সাভারে, এবং সেখানে সিইটিপি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ করতে তাদের সময় প্রয়োজন। তারা দফায় দফায় আদালতের কাছে আদালতের নির্ধারিত সময়সীমা বাড়ানোর আবেদন করতে থাকেন। 4টি আবেদনের মধ্যে 2টি আবেদনে আদালত 6 মাস করে 1 বছর সময় বাড়ায়, যা শেষ হয়ে যায় 30 এপ্রিল 2011 সালে। এরপরে শিল্প মন্ত্রণালয় আবেদন করলেও আদালত কিন্তু আর সময় বাড়ানোর কোনো নির্দেশ দেননি। এরকম অবস্থায় শিল্প মন্ত্রণালয় থেকে, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় বারবার বলা হয়েছে যে সাভার মোটামুটি ভাবে রেডি হাজারীবাগের ট্যানারিগুলোকে গ্রহণ করার জন্য। এখন যদি হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে না যায়, যে 2টা মডিউল রেডি আছে সেগুলো বিকল হয়ে পড়বে। এবং শিল্প মন্ত্রণালয় থেকে 16 ডিসেম্বর বলা হয়েছিল, 30 ডিসেম্বর 2016 বলা হয়েছিল শেষ সময়। একতরফাভাবে শিল্প মন্ত্রণালয়ের সচিব এই সময়সীমা আদালতের কোনো অনুমতি না নিয়ে বাড়িয়ে দেন হচ্ছে 31 মার্চ 2017 পর্যন্ত। তখন আমরা আদালতে একটি আবেদন দায়ের করি, কারণ এই মামলাটি রায় হয়ে গেলেও এটি একটি কন্টিনিউইং ম্যান্ডামাস, অর্থাৎ রায়টি বাস্তবায়নের জন্য আমরা সময়ে সময়ে আবেদন করতে পারবো। সে প্রেক্ষিতে আমরা আদালতে আবেদন করি 3রা জানুয়ারি এবছরে, করে বলি যে শিল্প মন্ত্রণালয়ের সচিব এমন একতরফাভাবে সময় বাড়াতে পারেন না। আদালত 12 জানুয়ারি আমাদেরকে শোনেন এবং আজকেও আমাদেরকে এবং শিল্প মন্ত্রণালয়কে শোনেন। আমরা বলেছি এই সময় বাড়ানোটা অবৈধ,
বরং এখন যেহেতু সাভারে কাজ এক পর্যায়ে শেষ হয়েছে, কাজেই এখন ট্যানারিগুলোর আর হাজারীবাগে থাকার কোনো যুক্তি নেই এবং শিল্প মন্ত্রণালয় বলে দিয়েছে যে 31শে মার্চের পরে আর তারা থাকতে পারবে না, আর 31শে জানুয়ারির পরে আর কোনো কাঁচা চামড়া ঢুকবে না। এবং ট্যানারি মালিকেরাও কিন্তু কাঁচা চামড়া না ঢোকার বিষয়টি মেনে নিয়েছেন। এই সমস্ত কিছু বিবেচনায় আদালত বলেছেন যে আর সময় বাড়ানোর কোনো সুযোগই নেই। এখন সেই 2009 সালে যে আদেশ হয়েছিল যে যারা যায়নি, যারা স্থানান্তরিত হয়নি, বারবার তাগিদা দেয়া সত্ত্বেও তাদেরকে বন্ধ করে দিতে হবে এবং তাদের সকল সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। আর এটা আপিল বিভাগের যে বিষয়টি আপনি বললেন, যদি ট্যানারি মালিকেরা মনে করেন তারা সংক্ষুব্ধ, যদিও তারা শিল্প মন্ত্রণালয়ের নির্দেশকে তখন স্বাগত জানিয়েছিলেন কাঁচা চামড়া না ঢোকার, যদি তারা মনে করেন তারা আপিলে যাবেন, তারা আপিলে যাবেন, আমরা সেখানে আরেক দফা আইনি লড়াই করব। জি, সেটা তারা করবেন কিনা সেটা জানতে চাই মিজানুর রহমান আপনার কাছে। এর আগে যখন 50,000 টাকা প্রতিদিন জরিমানা করা হয়েছিল আপনাদেরকে, আপনারা আপিল বিভাগে গিয়েছিলেন এবং সেখানে সেটি 40,000 টাকা কমে 10,000 এসে ঠেকেছিল। এখন যে নির্দেশনা দেওয়া হয়েছে এটির বিরুদ্ধে কি আপনারা আপিলে যাচ্ছেন নাকি আপনারা এটি মেনে নিয়ে বাস্তবায়ন করতে চান? জি, ধন্যবাদ আপনাকে। আপিলে আমরা যাব কিনা আমাদের নেতৃবৃন্দ সবাই বসে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমরা আপিলে যাব কিনা। তার আগে আমি একটু বলতে চাই, আমাদের রেজওয়ানা উনি যে বলেছেন যে মানে এটা মোটামুটি রেডি, আমরা যেতে পারি। আসলে মোটামুটি রেডি দিয়ে কিন্তু একটা সিটিপি ওভাবে রান করবে না। আপনি জানেন যে, এবং রেজওয়ানা উনিও জানেন যে সাভারের এলাকার লোকজনও কিন্তু অলরেডি একটা প্রতিবাদের সুর তুলেছে, কারণ ওইখানে সিটিপিটা 100% রেডি না। আপনি জানেন ওইখানে যে বর্জ্যটা এখনো যাচ্ছে নদীতে, সেটা কিন্তু সম্পূর্ণ পরিশোধিত হয়ে যাচ্ছে না, এখন ওখানে কিছু টেকনিক্যাল কাজ বাকি আছে। সুতরাং এই পর্যায়ে যদি আমরা ওখানে যাই তাহলে কিন্তু মানে কোনো এটা মিনিংলেস হয়ে যাবে, কারণ হাজারীবাগের থেকে আমরা কেন সরছি, এখানে পরিবেশ দূষণ করছি। তাহলে কি আপনি বলছেন যে আদালতে আসলে মিথ্যাচার করেছে শিল্প মন্ত্রণালয় বা শিল্প সচিব, তারা মিথ্যা কথা বলেছেন আদালতে? না, আমি সেটা বলতে চাচ্ছি না, অবশ্যই সেটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু কথা হলো যে শিল্প মন্ত্রণালয় যে ধরনের তথ্য উপস্থাপন করছেন সেখানে কিন্তু আমরাও একটা পক্ষ, কিন্তু আমাদের কোনো বক্তব্য কিন্তু সেখানে নেই। আমরা বলতে পারতাম যে এইখানে এই সমস্যাগুলি হচ্ছে, এখানে এই সমস্যাটা এখনো পুরোপুরি সারে নাই, এটা সেরেছে। বা আপনি যা দেখেন একটা ব্যাপার আছে এখানে যে মানে সলিড ওয়েস্ট ডাম্পিং এর যে ব্যাপারটা আছে, এটা কিন্তু এখনো কিছুই হয়নি, নট এ 0% প্রগ্রেস। সুতরাং ওইটার ব্যাপারে আপনারা কি বলবেন? জি, আমরা একটু এই ব্যাপারে রেজওয়ানা হাসানের কাছে শুনতে চাইবো যে তিনি মোটামুটি প্রস্তুত বলতে কি বোঝাতে চেয়েছেন। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরে আসছি এবং এই বিষয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো যে আসলেই প্রস্তুত কিনা সিইটিপি যেটার কথা বলা হচ্ছে। সঙ্গে থাকবেন আশা করি। আপনারা দেখছেন নিউজ 24। কথা হচ্ছে হাজারীবাগের ট্যানারি নিয়ে। আমাদের সাথে আছেন সৈয়দা রিজওয়ানা হাসান এবং মিজানুর রহমান। রিজওয়ানা হাসান, আপনার কাছে আসতে চাইছিলাম আমরা, মোটামুটি প্রস্তুত বলতে আপনি কি বোঝাতে চেয়েছিলেন? এদিকে জনাব মিজানুর রহমান বলছিলেন যে সিইটিপিটা পুরোপুরি প্রস্তুত নয়, সে কারণে তারা যেতে পারছেন না, এবং বোধহয় খানিকটা দ্বিমত রয়েছে শিল্প মন্ত্রণালয় যা বলতে চেয়েছে তার সাথে। জি, খানিকটা দ্বিমত যদি থেকে থাকে বা পুরোপুরি যদি দ্বিমত থেকে থাকে, তাহলে ট্যানারি শিল্পের মালিকদের সমিতি এই মামলায় পক্ষভুক্ত। তারা চাইলে আদালতে আবেদন দিয়ে বলতে পারতো যে এখানে এখানে তাদের আপত্তি আছে, তারা আদালতে এই কথাগুলো বলেননি। আপনি জানেন যে দীর্ঘ প্রক্রিয়া চলেছে কিন্তু সাভারে সিইটিপি নির্মাণ করার, কে কন্ট্রাক্টর হবে তা নিয়ে শুরু করে কি নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ করা হবে, সমস্ত কিছু নিয়ে এই কথাবার্তা হয়েছে। এবং এই কথাবার্তার পক্ষ কিন্তু বেলাও ছিল না, আপনিও ছিলেন না, এই কথাবার্তার পক্ষ ছিল ট্যানারি মালিকেরা এবং সরকার। কাজে ত্রুটি বিচ্যুতিগুলি তখনই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার উচিত ছিল। আজকে যে আদেশ আছে, আমি যদি সেই আদেশের প্রেক্ষিতে আসি, যে 112টি শিল্প প্রতিষ্ঠান হাজারীবাগ ট্যানারি থেকে এখনো সাভারে যায়নি, এই আদেশের ফলে তারা বন্ধ হবে, কারণ তারা স্থানান্তর প্রক্রিয়া শুরু করেনি বারবার নির্দেশ থাকা সত্ত্বেও। তারা যদি আগামীকালও স্থানান্তর প্রক্রিয়া শুরু করে তাহলেও 1 বছর আগে তারা সাভারে যেতে পারবে না, তাই তো? কারণ ওদের ছাদ ঢালাই দিয়ে তো যেতে হবে। তাহলে 1 বছরের আগে তাদের কর্তৃক কোনো বর্জ্য আর সাভারের সিইটিপিতে যাবে না, এবং এই 1 বছর যথেষ্ট সময় ওখানকার ত্রুটি বিচ্যুতি সারিয়ে নেওয়ার জন্য। তৃতীয় আরেকটি বক্তব্য হচ্ছে, যদি সিইটিপি প্রস্তুত না হয়ে থাকে তাহলে যেই 43টি শিল্প প্রতিষ্ঠান ট্যানারি সাভারে গিয়েছে তারা কি চুক্তিতে হাজারীবাগ থেকে সাভারে চলে গেল?
এখন যদি আমরা বলি একটা ফুল প্রুফ সিস্টেম না হলে আমরা যাব না, সেটা একটা যুক্তি হতে পারে, কিন্তু সেই যুক্তিটা আগে থেকেই উপস্থাপন করার কথা ছিল। আর যদি তারা সাভারে না যান তাহলে তারা সাভারেও বন্ধ থাকবেন, হাজারীবাগেও বন্ধ থাকবেন, যতক্ষণ পর্যন্ত সিস্টেমটা ফুল প্রুফ না হয়। এই ফুল প্রুফ করার দায় সরকারকে নিতে হবে এবং এই ফুল প্রুফ করার দায় ট্যানারি মালিকদেরকে নিতে হবে, কারণ এই পুরো প্রক্রিয়ায় তারাই ছিলেন অংশীদার, আমরা ছিলাম না। জনাব মিজানুর রহমান, আপনার কাছে আবারও এই প্রসঙ্গে আসি। আদালতে আপনারা কি এই কথাগুলো তুলে ধরেছেন, যে কথাগুলো আপনি একটু আগে বললেন যে এখানে বেশ কিছু ত্রুটি রয়ে গেছে? আর যদি সেটা হয়েই থাকে, যেহেতু রেজওয়ান হাসান একটু আগে বলছিলেন যে পুরো প্রক্রিয়ায় আপনাদের অংশগ্রহণ ছিল, তখন আপনারা কেন জানাননি বা এই সমস্যাগুলো কেন এর আগে সমাধান হয়নি? ধন্যবাদ, আবারও ধন্যবাদ। আসলে আমরা কিন্তু ব্যাপারগুলি জানানোর বারবারই চেষ্টা করা হয়েছে আমাদের পক্ষ থেকে। আমরা মন্ত্রণালয়ে যখন মিটিংগুলি হয় আমাদের তরফ থেকে আমাদের স্পেশালিস্ট নিয়ে আমরা যে আমাদের যে প্রবলেমের জায়গাগুলি সেগুলি আমরা বলার চেষ্টা করি। কিন্তু এখানে আমি আরেকটা জিনিস আসতে চাই, উনি যেটা বললেন যে উনি অলরেডি বলে ফেলেছেন যে আমরা মার্চের মধ্যে যাব, আমাদের কাঁচা চামড়া হাজারীবাগে বন্ধ, এবং আমরা কিন্তু যাওয়ার জন্য পজিটিভ। এবং আজকের যে রায়টা হলো, আপনি জানেন যে ওনারা চাচ্ছেন যে আমরা দোনো জায়গায় বন্ধ করে দিই। ওকে, আমরা দুই জায়গায় বন্ধ করে দিতে পারবো, তাতে করে লাভটা কার হবে? বিদেশি চ্যানেলগুলিতে আজকের এই নিউজগুলি চলে যাবে, যাওয়ার পরে আমাদের বায়াররা আমাদের থেকে বিমুখ হয়ে যাবে, তারা কিন্তু স্টোনাইজড হয়ে যাবে যে আমরা কাদেরকে অর্ডার দিব। এখানে বলছিলেন যে 43টি প্রতিষ্ঠান তো এরই মধ্যে গেছে, জনাব মিজানুর রহমান, তারা কিভাবে তাহলে কাজ চালাচ্ছে সাভারে? জি জি জি, সেটা আসতেছে। হ্যাঁ, তারা যেটা কাজ চালাচ্ছে সেইটা দিয়ে সিইটিপিতে তাদের বর্জ্যগুলি যাচ্ছে, কিন্তু কুরুম রিকভারিটা এখনো হচ্ছে না আলাদাভাবে। এই কুরুম সহ লিকুইড ওয়েস্টটা কিন্তু সিইটিপিতে যাচ্ছে, যার কারণে সিইটিপি অ্যাক্টিভলি রান করছে না। এটা রেজওয়ানা ম্যাডাম উনিও জানেন যে সিইটিপির যে পানিটা ওইটা 100% পিউরিফাইড হয়ে যাচ্ছে না। সুতরাং এটার দায় দায়িত্বটা কে নিবে? আমরা কিন্তু ওই 43টা ট্যানারি ওখানে যাচ্ছে, এবং উইদিন দিস মান্থ অর এপ্রিলের ভিতরে আমাদের মোটামুটি সব ট্যানারিরই যাওয়া হয়ে যাবে। ওয়েটগুলো অ্যাটলিস্ট ওয়েটগুলো ইউনিটটা তারা স্টার্ট করতে পারবে। তখন যে সিইটিপিটা মানে কিভাবে কাজ করবে আই ডোন্ট নো, বাট এটা কিন্তু সমাজের জন্য মানে আমাদের ওই এলাকার লোকজনদের জন্য একটা বিশাল একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাহলে কি যে 31শে মার্চ পর্যন্ত সময়ের সাথে আমাদের অ্যাডজাস্ট হতে হবে। 31শে মার্চ পর্যন্ত সময়ের যে কথাটা সচিব বলেছিলেন, সেটার সাথে আপনারা একমত যে ওই সময়ের মধ্যে, এই মাসের মধ্যে আপনারা যেতে পারবেন সেখানে? যে ওটার মধ্যে আমরা মোটামুটি একমত, কারণ এর মধ্যে আমাদের যে সমস্ত ট্যানারিগুলি আমাদের ওইখানে রান করতেছে ওদের প্রোডাকশন ক্যাপাসিটিও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের মনে হচ্ছে যে আমাদের যে ফার্স্ট যে ইয়েটা আছে, ওয়েটগুলোর যে ব্যাপারটা আছে, এটা 100, যেটা 80 থেকে 90% পলিউশন করে, সেটা কিন্তু আপনার কাভার হয়ে যাবে। ওইটা আমাদের ওইখানে করতে পারলে আমাদের হাজারীবাগে আর পলিউশনটা হবে না, 5 to 10% হবে। এটাও আমরা নিজস্বভাবে মানে সমাধান করতে পারবো। সুতরাং আমরা আশাবাদী যে মার্চের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ট্যানারিগুলি চলে যেতে পারবে। জি, রেজওয়ান হাসান, আপনার কাছে আরেকটা প্রসঙ্গে আসতে চাই। সেটা হচ্ছে গিয়ে এখানে 9 কোটির বেশি টাকা বকেয়ার কথা বলা হয়েছে, যে এর আগে আপিল বিভাগ পর্যন্ত লড়ে যে সিদ্ধান্তটা এসেছে সেটা হচ্ছে গিয়ে প্রতিদিন তাদের এখানে থাকার জন্য প্রত্যেক মালিককে 10,000 টাকা করে জরিমানা গুনতে হবে। সে টাকা এখন যতদূর আদেশে দেখা যাচ্ছে তারা এখন পর্যন্ত দেননি, সেটার কি হলো? সে টাকা তারা এখনো দেননি, এবং আমি যতটুকু জানি পত্রিকান্তরে যে আসলে 2 সপ্তাহ তাদেরকে সময় দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবারের একটি আদেশ বলে যে এই 2 সপ্তাহের মধ্যে তারা সেই টাকা পরিশোধ করবেন, অন্যথায় তাদেরকে ডায়ার কনসিকুয়েন্স ফেস করতে হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, তারা ক্ষতিপূরণের টাকাও দিচ্ছেন না, তারা স্থানান্তরিত হচ্ছেন না। 43 জন যাচ্ছে, বাকি সবাই চলে যেতে পারবে মার্চের মধ্যে। তাহলে আর এই আদেশের বিরোধিতা করার তো কোনো অর্থ হতে পারে না। যদি সবাই চলে যেতে পারে তাহলে তো সবাই চলে যেতেই পারে এবং সেখানে সিইটিপি কাজ করবে। একটা কথা এখানে আপনাকে আমি একটু বলে রাখতে চাই, সেটা হলো যে সাভার যাতে হাজারীবাগ না হয় এবং ধলেশ্বরী যাতে বুড়িগঙ্গা না হয়, সেজন্য কিন্তু আমরা পরিবেশবাদী সংগঠনেরা ইতোমধ্যে ওই এলাকার লোকজনের সাথে কাজ করছি। যদি ট্যানারি মালিকেরা আমাদেরকে বলেন যে সেখানে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আছে, আমরা তাদের সাথে মিলে সরকারের সাথে দেন দরবার করতে প্রস্তুত আছি যে এই ত্রুটি বিচ্যুতি সারিয়ে দেন। কিন্তু দিনের পর দিন এইটা ফুল প্রুফ হবে না। এবং আমি শেষ মুহূর্তে এসে এগুলো বলবো, এই সমস্ত যুক্তিতে আমি হাজারীবাগ দূষণের দায়ে এড়াবো আর বুড়িগঙ্গা দূষণের দায়ে এড়াবো, আর জনগণের পকেটের পয়সায় আমাকে ল্যান্ড দেবে, সিইটিপি করে দেবে, 25 লক্ষ টাকা পার ট্যানারি ক্ষতিপূরণ দেবে, তা হতে পারে না। জি, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। ব্যাপারে জরিমানা এবং সেটি না দেওয়ার ব্যাপারে কি বক্তব্য আছে ট্যানার্স অ্যাসোসিয়েশনের, সেটা ওখানে একটু শুনতে চাইবো। একটু পরে ফিরে আসছি, দর্শক সঙ্গে থাকবেন আশা করি।
আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। কথা হচ্ছে হাজারীবাগের ট্যানারি নিয়ে। আমাদের সাথে আছেন মিজানুর রহমান এবং সৈয়দা রেজওয়ানা হাসান। মিজানুর রহমান, যে কথাটা একটু আগে রেজওয়ানা হাসান বলছিলেন যে জরিমানার টাকা এখন পর্যন্ত আপনারা দেননি, এবং আরেকটা বিষয় হচ্ছে কি আপনাদের সব মিলে যদি আর দিন 30 সময় লাগে বা দিন 25 সময় লাগে, তাহলে তো আপনাদের আপিল করারও প্রয়োজন নেই। ব্যাপারটা কি সেরকম ঠেকছে আপনার কাছে? জি, ধন্যবাদ। আসলে জরিমানার অর্থ আমরা কিন্তু আংশিক জমা দেওয়া হয়েছে, এর মধ্যে পুরোপুরি আমরা এখনো দিতে পারি নাই। আপনি জানেন যে আমাদের নির্মাণ কাজ প্লাস মেশিনারির জন্য আমাদের বিপুল পরিমাণ অর্থ ওইখানে ব্যয় হচ্ছে। আমরা অলরেডি ওইখানে কিন্তু প্রায় 3000 কোটি টাকার মতো ইনভেস্ট করে ফেলেছি। আমাদের আরো 4000 কোটি টাকার মতো ইনভেস্ট ওইখানে প্রয়োজন হবে। সুতরাং এই টাকার যে যোগান কিভাবে আসবে আমরা সেটা নিয়ে হিমশিম খাচ্ছি। এর মধ্যে নতুন যে একটা সমস্যা আমাদের, সেটা হলো আমাদেরকে কিন্তু এখনো জমির মালিকানাই বুঝিয়ে দেওয়া হয়নি। আমরা কিন্তু এখনো বেসিকের জায়গাতেই আমাদের কনস্ট্রাকশন বা আমাদের যে নির্মাণ কাজ এগুলি করে যাচ্ছি। সুতরাং ওইটা যদি আমাদেরকে রেজিস্ট্রেশনটাও বুঝিয়ে দেওয়া হতো, তাহলেও কিন্তু আমরা এটাকে ব্যাংকে মর্টগেজ রেখে আমরা লোন পেতে পারতাম। সুতরাং এই সব মিলিয়েই আর যে সময়ের ব্যাপারটা আছে, সেটা আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা আসলে আইনগতভাবে কিভাবে যাব সেটা দেখব। আসলে দুঃখের বিষয় হলো যে আসলে এই যে আজকে যে রায়টা হলো, এটা কিন্তু আমরা আসলে হুট করেই জানতে পারছি মিডিয়ার মাধ্যমে। আমাদের কিন্তু এখানে কোনো বক্তব্য ছিল না। রেজওয়ানা ম্যাডাম নিশ্চয়ই জানেন যে আমাদের মামলাটিতে কোনো কিন্তু এখানে ছিল না। সুতরাং এটাও কিন্তু আমরা জানি না যে আমরা পক্ষ ছিলাম কি ছিলাম না। রেজওয়ানা হাসান, একটু কি পরিষ্কার করবেন ওনারা কি পক্ষ নন? জানি না। নিজেরাই পক্ষ, এবং জরিমানার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ওনারা আপিল করেছেন, কাজে ওনারা অবগত ছিলেন। এটা কোনো মামলা না ভাই, এটা একটা আবেদন। এটি কোনো মামলা না, এটি একটি আবেদন। জি, আমরা একেবারে শেষের দিকে, তাহলে সামনের দিকে যদি তাকাই রেজওয়ানা হাসান, তাহলে সামনের পরিস্থিতিটা কি? আমরা কি খুব শীঘ্রই, হয়তো এই মাসে না হলেও 2-1 মাসের মধ্যে দেখতে পাচ্ছি যে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সরছে? আপনি আশা করেন তেমনটা? দেখেন, আইনের শাসন এবং জনস্বার্থ আর পরিবেশের স্বার্থে এটা জরুরি যে হাজারীবাগের ট্যানারিগুলোর ক্ষেত্রে দেশের আইন প্রয়োগ করা হোক। রেমিটেন্সের যে কথাটা বলা হয়, 9 কোটি টাকা ক্ষতিপূরণই যারা দিতে পারে না, তারা এমন কি রেমিটেন্স নিয়ে আসছে দেশের জন্য, এই ব্যাপারটি তো আমার একেবারেই বোধগম্য হচ্ছে না। আর অর্থনীতি তো আসলে পরিবেশ বা দেশের আইনের উপরে অবস্থান পাবে না। আমি তো আগেও বলেছি যে ট্যানারি শিল্প যদি পরিবেশ বান্ধব হিসেবে পরিচালিত হয়, আমরা সর্বাত্মক সহযোগিতা দেব, এবং আমরা তাদের পক্ষে সরকারের সাথে দর কষাকষি করতেও রাজি আছি। নিশ্চয়ই তারা সেই সুযোগও নেবেন, এবং পরিবেশের স্বার্থে নিশ্চয়ই আপনারা সবাই একসাথে কাজ করবেন, সেই আশা নিয়ে আজকের মতো শেষ করতে হচ্ছে। সময় ফুরিয়ে গেছে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সকাল থেকে